সাবস্ক্রাইব করো ডেল্টা ম্যাথ গাইড চ্যানেল এবং লেটেস্ট টিউটোরিয়াল ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডেল্টা ম্যাথ গাইড। আজকে আমাদের ডিটারমিনেন্টের 4th এপিসোড। এই এপিসোডে বইয়ের ডিটারমিনেন্ট 2C অধ্যায়টি কভার হবে। এখান থেকে আমরা জানতে পারবো ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট বা অ্যাডজোগেট বলতে আমরা কি বুঝি, ডিটারমিনেন্টের রেসিপ্রোকাল বা অনন্যক, ডিটারমিনেন্টের সিমেট্রিক স্কিউসিমেট্রিক ফর্ম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ডিটারমিনেন্টের অ্যাপ্লিকেশন, অর্থাৎ বাস্তবে ডিটারমিনেন্টকে আমরা কিভাবে এবং কোথায় প্রয়োগ করতে পারি তা। অ্যাডজয়েন্ট ডেল্টা বা কোনো একটি ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট বলতে আমরা কি বুঝি, তো এটা বোঝার জন্য আমরা একটা ডিটারমিনেন্ট ধরে নিয়েছি। ধরো এটি একটি থার্ড অর্ডার ডিটারমিনেন্ট, যেটাকে আমি নিয়েছি ডেল্টা ইকুয়াল টু এরকম ভাবে। তো দেখো ডেল্টা যদি এরকম হয় বা কোনো একটি ডিটারমিনেন্ট যদি ডেল্টা হয়, তার অ্যাডজয়েন্টকে লেখা হয় অ্যাডজয়েন্ট ডেল্টা দিয়ে, এবং তার অ্যাডজয়েন্ট বের করার জন্য এই যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টরগুলো দরকার আছে। তো যারা কোফ্যাক্টর কি জানে না, তারা আমার ডিটারমিনেন্টের ফার্স্ট এপিসোডটি দেখে নাও, কারণ ফার্স্ট এপিসোডে ডিটারমিনেন্টের মাইনর এবং কোফ্যাক্টর সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তো এখন দেখা যাক যে এই ডিটারমিনেন্টের প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টরগুলি কি হবে। তো সেটা বের করার জন্য আমরা শিখেছিলাম যে A1 এর কোফ্যাক্টর এই রো আর কলামকে বাদ দিয়ে বাকি ডিটারমিনেন্টটির সাইন সহ হয়। তো আমি ধরে নিলাম যে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 যতগুলো এলিমেন্ট আছে সবগুলোর কোফ্যাক্টরগুলো আমি এরকম করে ক্যাপিটাল লেটারে লিখে নিলাম, ধরে নিলাম। এটা তোমরা ক্যালকুলেশন করে বের করতে হবে, এটা থিওরি বোঝানোর জন্য এভাবেই সবচেয়ে সুবিধা হয়। তো দেখো, তো আমি যদি প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টরগুলোকে এভাবে লিখি পরপর, তাহলে এই প্রত্যেকটা এলিমেন্টকে তাদের কোফ্যাক্টর দিয়ে যদি আমি রিপ্লেস করি, অর্থাৎ এলিমেন্টের জায়গায় তাদের কোফ্যাক্টরগুলো বসাই, তাহলে যে নতুন ডিটারমিনেন্টটা হবে সেটাকে আমরা বলবো ওই ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্ট অথবা অ্যাডজুগেট ডিটারমিনেন্ট। অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট একই, ডিটারমিনেন্টের ক্ষেত্রে এই দুটো নামই প্রযোজ্য। তো দেখো A1 এর যে জায়গা ছিল, A1 এর কোফ্যাক্টর হচ্ছে ক্যাপিটাল A1 এবং A1 এর জায়গায় আমরা ক্যাপিটাল A1 বসাবো। ঠিক একই রকম B1 এর জায়গায় ক্যাপিটাল B1 বসবে, C1 এর জায়গায় ক্যাপিটাল C1, তারপরে ঠিক একইভাবে A2 B2 C2 A3 B3 C3। তো ভিউয়ার্স, এই হচ্ছে ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট বের করার ফর্মুলা। এইভাবে ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট বের হয়। এখন ব্যাপার হচ্ছে এইভাবে করলে আমরা মানে অঙ্ক করার সময় কিভাবে করব একটি এক্সাম্পল নিয়ে দেখা যায়। তো আমরা ধরে নিচ্ছি ডেল্টা একটি ডিটারমিনেন্ট, যেটাকে আমি নাম দিলাম 2 3 4 1 3 7 2 8 -3। আমার ইচ্ছা মতো একটি ডিটারমিনেন্ট নিলাম। এখন দেখো এর প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করার জন্য আমাকে হিসাব মতো এখন লিখতে লাগে 2 এর কোফ্যাক্টর, তারপরে কোফ্যাক্টর ক্যালকুলেশন করতে লাগে, তারপর লিখতে হবে 3 এর কোফ্যাক্টর। তো আমার মনে হয় এত বারবার না লিখে তোমরা পুরোটাকে একবারই করতে পারো যদি এভাবে লিখতে পারো। এ ডি জে ডেল্টা ইকুয়াল টু বড় একটি ডিটারমিনেন্ট হবে। এভাবে লিখলে তোমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো 2 এর কোফ্যাক্টর, সর্বপ্রথম আমরা জানি ডিটারমিনেন্টের প্রত্যেকটা পজিশনের একটা করে সাইন আছে। তো তোমরা ডিটারমিনেন্টগুলো আগে সেইভাবে লিখে নাও, সাইন আর একটা, এটা মাইনাস একটা ছোট ডিটারমিনেন্ট, তারপরে প্লাস, তারপরে আবার মাইনাস, তো ভিউয়ার্স আমরা জানি এই প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বলতে বোঝায় ওর মাইনরের সঙ্গে সাইন নিয়ে। তো দেখো আমি এই ডিটারমিনেন্টের জায়গায় কি করলাম যে অ্যাডজয়েন্ট বের করার জন্য প্রত্যেকটা মাইনরের একটি করে জায়গা তৈরি করে নিলাম এবং সাইন দিয়ে নিলাম। এতে করে তোমাদের ক্যালকুলেশনও ভুল হবে না এবং একটা জায়গায় আর একটি বসারও সম্ভাবনা থাকবে না। এখন 2 এর মাইনর আমি তো সাইন আগেই দিয়ে দিয়েছি, অর্থাৎ এগুলো সব কোফ্যাক্টর আকারে আসবে। তো 2 এর ক্ষেত্রে যেটা আসবে 3 7 8 -3। এবার 3 এর জন্য 3 রো আর কলাম বাদ গেলে পড়ে থাকছে 1 7 2 -3। 4 এর জন্য রো কলাম বাদ গেলে থাকবে 1 3 2 8। একইভাবে 1 এর জন্য থাকছে 3 4 8 -3 3 4 8 -3। এরপর এই 3 এর জন্য হবে 2 4 2 -3 2 4 2 -3। 7 এর জন্য হবে
2 3 2 8 2 3 2 8 আর এই 2 এর জন্য হবে 3 4 3 7 3 4 3 7 এইটার জন্য আসবে 2 4 1 7 2 4 1 7 -3 জন্য হবে 2 3 1 3 2 3 1 3। তো ভিউয়ার্স, তোমরা যদি এইভাবে লেখো তাহলে তোমাদের ওই লেখার প্রত্যেকটা এলিমেন্টের জন্য কোফ্যাক্টর কথাটি লেখারও প্রয়োজন হবে না এবং এখানে ভুল হওয়ার সম্ভাবনাও কমে যাচ্ছে। এখন দেখো এর ক্যালকুলেশনটা আমি করার জন্য উপরে ডিটারমিনেন্টটি মুছে দিচ্ছি। দেখো ওটাকে ডেল্টা ধরেছিলাম, তার অ্যাডজয়েন্টের জন্য আমি লিখেছি অ্যাডজয়েন্ট ডেল্টা ইকুয়াল টু, দেখো এটা ক্যালকুলেশন কিভাবে হবে, আমরা ডিটারমিনেন্টের মান বের করা শিখেছি -9 -56, তাহলে -9 আর -56 -65 -65, এখানে হচ্ছে -3 -14 অর্থাৎ -17, সামনে মাইনাস ছিল 17, এখানে 8 -6 2 -3 -9 -32 -41 +41 হয়ে গেল। এরপরে হচ্ছে -6 -8 অর্থাৎ -14, এখানে হচ্ছে 16 -6 10 -10 হয়ে যাবে, সামনে মাইনাস ছিল, এখানে হচ্ছে 21 -12 অর্থাৎ -9, 14 থেকে 4 গেলে এখানে 10 -10 হবে এবং এর জন্য 6 3। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ডেল্টা, অর্থাৎ ডেল্টা দেওয়া থাকলে তার অ্যাডজয়েন্ট ডেল্টা এইভাবে ক্যালকুলেশন হবে। এখন আমরা দেখব এই অ্যাডজয়েন্ট সংক্রান্ত কিছু এমসিকিউ কোশ্চেন থাকে, সেই এমসিকিউ কোশ্চেনগুলোর আমরা সলিউশন কি করে করব। দেখো এ যদি n/n ক্রমের একটি ম্যাট্রিক্স হয় তবে 1 নাম্বার এ একটি ম্যাট্রিক্স এবং যখন এটা ডেট ভ্যালু নিব তখন দেখো কোনো কনস্ট্যান্ট যদি গুণ করা হয়, যেহেতু n/n ক্রমের তখন হয়ে যাবে k⁴n ইন্টু ডেটে, এটা একটি ফর্মুলা। আবার অ্যাডজয়েন্ট অফ এ, তার যদি ডিটারমিনেন্ট বের করা হয় তাহলে সেটি হয়ে যাবে ডেট এর n-1 পাওয়ার এবং অ্যাডজয়েন্ট এর যদি মান বের করা হয় তার ভ্যালু হবে এরকম। তো ভিউয়ার্স, এই তিনটি সূত্র তোমাদের অনেক এমসিকিউ অনেক সহজে সলভ করতে সাহায্য করবে। তো এখন আমরা দেখব এর অনন্যক, অর্থাৎ ডিটারমিনেন্টের অনন্যক বলতে আমরা কি বুঝি। তো রেসিপ্রোকাল অফ এ ডিটারমিনেন্ট, দেখো রেসিপ্রোকাল বোঝার জন্য আমি একটা থার্ড অর্ডার ডিটারমিনেন্ট ধরে নিয়েছি, ধরি ডেল্টা ইকুয়াল টু এরকম এবং তার অ্যাডজয়েন্টটি এরকম। এর আগে যেমন আমরা শিখলাম অ্যাডজয়েন্টগুলো হচ্ছে এই প্রত্যেকটা করেসপন্ডিং এলিমেন্টের কোফ্যাক্টর দিয়ে তৈরি একটি ডিটারমিনেন্ট। তো আমি সেইভাবেই নিয়েছি, যদি এটা ডেল্টা হয় এবং তার অ্যাডজয়েন্ট এরকম হয় দেন আমরা বলতে পারবো যে ডেল্টা এর রেসিপ্রোকাল, যাকে এরকম সিম্বল দিয়ে লেখা হয়, 1/ডেল্টা সিম্বল দিয়ে লেখা হয়েছে এখানে। রেসিপ্রোকালকে আমরা এইভাবে চিহ্ন দিতে পারি অথবা ডেল্টার ইনভার্স দিতে পারি। তো দেখো, তো রেসিপ্রোকাল হবে অ্যাডজয়েন্ট একটি ডিটারমিনেন্ট, তার প্রত্যেকটি এলিমেন্টকে যদি ডিটারমিনেন্টের ভ্যালু দিয়ে ডিভাইড করে দেওয়া হয় তাহলে আমরা যে নতুন ডিটারমিনেন্টটি পাবো সেটা হবে প্রথম ডিটারমিনেন্টের
অনন্যক বা রেসিপ্রোকাল। দেখো অর্থাৎ A1 হচ্ছে এই A1 এর ছিল কোফ্যাক্টর, বা সিম্পলি অত না বুঝে সিম্পলি তোমরা আগে ডিটারমিনেন্টার অ্যাডজয়েন্ট বের করে নাও, এবং অ্যাডজয়েন্ট বের হওয়ার পর যে এলিমেন্টগুলো থাকবে মান বের করবে না, তার আগে ডিটারমিনেন্ট আকারে রেখে তার প্রত্যেকটি এলিমেন্টকে আমরা ডেল্টা দিয়ে ভাগ করে দিব। অবশ্যই মনে রাখতে হবে এখানে ডেল্টা নট ইকুয়াল টু 0, তাহলে আমরা ভাগ করলে পাবো B1 বাই ডেল্টা, একইভাবে এখানে হবে C1 বাই ডেল্টা, এখানে A2 বাই ডেল্টা, B2 বাই ডেল্টা, C2 বাই ডেল্টা, A3 বাই ডেল্টা, B3 বাই ডেল্টা, C3 বাই ডেল্টা। এখন মজার বিষয় হচ্ছে দেখো এটা হচ্ছে রেসিপ্রোকাল বের করার বেসিক রুলস। এখন এটাকে তোমরা এইভাবে লিখতে পারো, মান বের করার জন্য আমরা এটার থেকে আরেকটা নতুন প্রপার্টি পেয়ে যাই। দেখো প্রত্যেকটা রো থেকে যদি আমি একটা করে 1 বাই ডেল্টা কমন নেই, তাহলে এখান থেকে আমি লিখতে পাচ্ছি 1 বাই ডেল কিউব, অ্যান্ড ফাইনালি বাকি পড়ে থাকবে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, অর্থাৎ এখানে হয়ে যাবে সেটি অ্যাডজয়েন্ট অফ ডেল্টা, অর্থাৎ 1 বাই ডেল্টা ইকুয়াল টু 1 বাই ডেল কিউব ইন্টু অ্যাডজয়েন্ট অফ ডেল্টা। এটি একটি ফর্মুলা চলে আসছে আমাদের। বাট একটা জিনিস মনে রাখবে, যদি ডিটারমিনেন্টের অর্ডার 3 না হয়ে nth অর্ডার হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু 1 বাই ডেল টু দি পাওয়ার n হয়ে যাবে। তো এই ছিল তোমাদের বেসিক রেসিপ্রোকাল ডিটারমিনেন্টের। এখন আমরা দেখব সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট। তো ভিউয়ার্স, ডিটারমিনেন্টের সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ফর্ম বলতে বলার কিছু নেই। আসলে আমরা ম্যাট্রিক্সের সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ফর্ম শিখেছিলাম, ওই ফর্মকেই এখানে সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক বলা হয়। যেমন দেখো এই যে একটি থার্ড অর্ডার ডিটারমিনেন্ট, যার যদি কোনো ডিটারমিনেন্টের প্রত্যেকটি রো এবং করসপন্ডিং কলামগুলো সেম থাকে, তাহলে সেই ডিটারমিনেন্টকে আমরা বলি সিমেট্রিক ডিটারমিনেন্ট। অর্থাৎ ম্যাট্রিক্সে যা আমরা শিখেছিলাম এখানে তাই আছে। তোমরা মিলিয়ে নাও, ফার্স্ট রোতে এখানে AHG আছে, ফার্স্ট কলামেও AHG আছে, সেকেন্ড রোতে HBF, সেকেন্ড কলামে HBF, থার্ড রোতে GFC, থার্ড কলামেও GFC। অর্থাৎ রো আর কলাম একই যখন হয়ে যায় তখন সেই ডিটারমিনেন্ট আমরা বলি সিমেট্রিক ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্সে যা ছিল। এবং ডিটারমিনেন্টের রোগুলি থেকে যদি দেখি ডিটারমিনেন্টের রো এর থেকে মাইনাস কমন নিলে কলাম হয়ে যাচ্ছে, তাহলে সেই ডিটারমিনেন্টকে আমরা বলি স্কিউ সিমেট্রিক। যেমন দেখো ফার্স্ট রোতে আছে 0HG, এবং যদি এটাকে মাইনাস দিয়ে গুণ করতাম তাহলে আসতো 0 -H -G, যেটি এখানকার ফার্স্ট কলামের এলিমেন্ট। আবার একই রকম এখানে সেকেন্ড রোর এলিমেন্ট আর সেকেন্ড কলামের এলিমেন্ট দেখো একটি মাইনাস দিয়ে গুণ করলে সেম হচ্ছে। এখানে থার্ড রো আর থার্ড কলামের এলিমেন্ট এরকমই চলছে। তো এই ছিল সিমেট্রিক ডিটারমিনেন্টের একটি এক্সাম্পল থার্ড অর্ডারের জন্য, এবং স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্টের একটি এক্সাম্পল। থার্ড অর্ডারের সিমেট্রিক ডিটারমিনেন্টের একটি সুন্দর মনে রাখার জন্য আমি একটি ট্রিক্স দিয়েছিলাম, যে আমরা এটাকে মনে রেখে এই হ্যান্ডসাম গাই হ্যাভিং বিউটিফুল ফেস গোয়িং ফর সিনেমা, এইভাবে সেটা তোমাদেরকে ম্যাট্রিক্স চ্যাপ্টারে ভালো করে বলা হয়েছে, ওটা একটু ফলো করে দেখবে। এবং স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট, তো ভিউয়ার্স যদি কোনো স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট অড অর্ডারের হয়, অর্থাৎ যদি বেজোড় ক্রমের হয়ে থাকে, তাহলে তার মান 0 হয়ে যায়। কিভাবে দেখো, এখানে একটি থার্ড অর্ডার ডিটারমিনেন্ট আমি নিয়েছি, তো আমি প্রত্যেকটি রো থেকে একটি মাইনাস কমন নিচ্ছি। ধরো এটি ডেল্টা ছিল, এবং প্রত্যেকটি রো থেকে যদি একটি মাইনাস কমন নেই, তাহলে -1 কিউব হবে, কারণ এখানে 3টা রো আছে। তো -1 কিউব করলে মাইনাসই পাবো আমি, এই জন্য মাইনাস লিখলাম। এখন ফার্স্ট রো থেকে মাইনাস কমন নেওয়ার পর আমার আসবে 0 -H -G, সেকেন্ড রো থেকে মাইনাস কমন নিলে হবে H 0 -F, থার্ড রো থেকে মাইনাস কমন নিলে আসবে G F 0। অর্থাৎ দেখো মাইনাস কমন নিয়ে নতুন ডিটারমিনেন্টটা এরকম পেলাম আমি। এবার আমরা জানি একটা ডিটারমিনেন্টের রোগুলোকে কলাম আকারে লেখা যায়, তো আমি এবার রোগুলোকে কলাম আকারে লিখবো। অর্থাৎ 0 -H -G, এটাকে লিখলাম 0 -H -G, তারপরে H 0 -F, তারপরে থার্ড রো, এটাকে এখন থার্ড কলামে লিখবো G F 0। তো তোমরা খেয়াল করে দেখো, যে ডিটারমিনেন্ট আমি নিয়েছিলাম সেই ডিটারমিনেন্ট আবার চলে আসছে, এবং সামনে একটি মাইনাস থাকার জন্য হয়ে গেল মাইনাস ডেল্টা। অর্থাৎ ডেল্টা ইকুয়াল টু মাইনাস ডেল্টা, হুইচ ইমপ্লাইজ 2 ডেল্টা ইকুয়াল টু 0, যেটা ইমপ্লাইজ করে ডেল্টা ইকুয়াল টু 0।
তো তোমাদের ডিটারমিনেন্টের যে এর আগের অধ্যায়টি ছিল সেখানে বলা ছিল বিস্তৃতি না করে দেখা যায় ডিটারমিনেন্টের মান 0। তো ওখানে এরকম একটি প্রবলেম তোমরা খেয়াল করতে পারবে যে এবিসি তে দেওয়া আছে এবং সেটি আসলে স্কিউ সিমেট্রিক ফর্মে দেওয়া ছিল, এবং স্কিউ সিমেট্রিক ফর্মে যদি কোনো বেজোড় অর্ডারের কোনো ডিটারমিনেন্ট দেওয়া থাকে তাহলে তার মান 0 হবে। তবে হ্যাঁ, জোড় থাকলে কিন্তু হবে না, কারণ জোড় থাকলে জোড় সংখ্যক মাইনাস কমন নিয়ে আবার প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস ভালো শিখলাম, তা হচ্ছে তো যদি কোনো ডিটারমিনেন্টের অর্ডার অযুগ্ম হয়, সুতরাং অযুগ্ম ক্রমের বি প্রতিসম অর্থাৎ স্কিউ সিমেট্রিক নির্ণায়কের মান ইকুয়াল টু 0। এটা ভিউয়ার্স সব সময় হবে। যদি কোনো অযুগ্ম ক্রমের বিপ্রতিসম নির্ণায়ক হয় তাহলে তার মান 0 হবে, যুগ্ম হলে হবে না। এখন আমরা দেখব ডিটারমিনেন্টের অ্যাপ্লিকেশন, অর্থাৎ ডিটারমিনেন্টকে আমরা কোথায় কিভাবে কাজে লাগাতে পারি। তো ভিউয়ার্স, এখন আমরা দেখব ডিটারমিনেন্টের অ্যাপ্লিকেশন, অর্থাৎ ডিটারমিনেন্টকে কোথায় কিভাবে ব্যবহার করা যায়। তো ডিটারমিনেন্টকে আমরা এখনো পর্যন্ত দুভাবে ব্যবহার করতে শিখেছি। যেমন একটা হচ্ছে যদি স্থানাঙ্ক জ্যামিতির 3টা স্থানাঙ্ক তোমাকে দেওয়া থাকে তাহলে সেই 3টা বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, অর্থাৎ এরিয়া ক্যালকুলেশন অফ 3 গিভেন পয়েন্টস আমরা করতে পারি। আর হচ্ছে যদি কোনো লিনিয়ার ইকুয়েশন থাকে, যেমন এক্স ওয়াই এর সমীকরণ বা এক্স ওয়াই জেড এর সমীকরণ বা এর থেকে বেশি বড় মানে বেশি চলযুক্ত সমীকরণ, 4টি 5টি 6টি যে কোনো যতগুলি ইচ্ছে, যদি এন সংখ্যক চল থাকে এবং এন সংখ্যক সমীকরণ থাকে, তাহলে সেই সমীকরণগুলোর সমাধান আমরা ডিটারমিনেন্টের রুলস দিয়ে করতে পারবো। এবং এটা তোমরা খুব ভালো করে জানো যে এই রুলসটাকে ক্রামার রুলস বলে, কারণ ক্রামার রুলস ক্লাস 12 এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটি রুল। কারণ এই বড় যে প্রবলেমগুলো আছে 4 নম্বরই কোশ্চেনগুলো, সেগুলো হয়তো ক্রামার রুলস থেকে একটি কোশ্চেন দেয়, নতুবা এর আগের লেসনে আমরা যে অঙ্কগুলো শিখেছিলাম একটা ডিটারমিনেন্টকে উৎপাদক আকারে রাখতে হয় সেখান থেকে দেয়। তো ক্রামার রুলটি খুবই সহজ এবং সুন্দর একটি নিয়ম, এটা তোমরা খুব ভালো করে শিখবে। এখান থেকে একটি অঙ্ক কমন পড়ার খুব চান্স থাকে। তো দেখে নেওয়া যাক এরিয়া কি করে আমরা ক্যালকুলেশন করবো বা তার জন্য কি ফর্মুলাটা আছে। তো প্রথমে আমরা এরিয়া ক্যালকুলেশন দেখি। ধরো তোমাকে একটি ত্রিভুজ দিল যার 3টি বিন্দুর স্থানাঙ্ক। আমি এখানে একটি ত্রিভুজ ড্র করছি। তো অঙ্ক করার সময় তোমাকে ড্র করতে হবে না, জাস্ট তোমাকে 3টা বিন্দু দিবে, আমি বোঝার সুবিধার জন্য এরকম একটি ত্রিভুজ অঙ্কন করে নিলাম। ধরো এবিসি একটি ত্রিভুজ যার এ বিন্দুর কোঅর্ডিনেট হচ্ছে x1 y1। অবশ্যই এই কোঅর্ডিনেটগুলো 2D তে থাকবে, 3D তে না। আর বি বিন্দুর কোঅর্ডিনেট হচ্ছে x2 y2 এবং সি বিন্দুর হচ্ছে x3 y3। তো যদি এ বি সি বিন্দুর কোঅর্ডিনেট গুলো এরকম হয়ে থাকে তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হবে তার এরিয়ার ফর্মুলা হচ্ছে, অলরেডি তোমরা ক্লাস 11-এ হয়তো শিখেও গেছো, হাফ অফ একটি ডিটারমিনেন্ট হবে এবং এই ডিটারমিনেন্টটি হবে খুব সুন্দর। দেখো প্রথম যে পয়েন্টটি তুমি প্রথম পয়েন্ট ধরবে, কারণ তোমাকে যখন কোশ্চেন দেওয়া থাকবে তখন হয়তো এরকম এবিসি নাম দেওয়া থাকবে না, তোমাকে হয়তো বলবে 3টি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, অর্থাৎ 3টি বিন্দু দিস কমা দিস কমা দিস এইভাবে আকারে দেওয়া থাকবে। তো খুব সিম্পল ব্যাপার, তাহলে তোমরা নাম দিয়ে নেবে, ধরি এবিসি বিন্দু দিয়ে এরকম করে এবিসি লিখে নেবে, তারপর ট্রায়াঙ্গেল, আমি এখানে শুধু ডেল্টা না লিখে লিখছি ডেল্টা এবিসি। আমরা জানি এটি ক্ষেত্রফল এর জন্য ব্যবহার করা হয় এরকম। তো ডেল্টা এবিসি ইকুয়াল টু হাফ ইন্টু প্রথম পয়েন্টটি লিখলে x1 y1, দ্বিতীয় পয়েন্টটি তার ঠিক নিচে x2 y2, তৃতীয় পয়েন্টটি তার নিচে x3 y3। এবং ডিটারমিনেন্টের যেহেতু অর্ডার মানে রো এবং কলামের সংখ্যা সেম থাকে, তো এখানে এই জায়গাটায় 1 বসিয়ে দিলে এখানে সমান হয়। তো এটি হচ্ছে আমাদের ডিটারমিনেন্টের সাহায্যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, স্কয়ার ইউনিট। ইউনিট স্কয়ার ইউনিট যেভাবে লেখো তোমরা। তো এটি হচ্ছে 3টি বিন্দুর দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, এই সূত্র দিয়ে হয়। এখন আমরা দেখব ক্রামার রুল, যেটি এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তো ভিউয়ার্স,
ক্রামারস রুল বা ক্রামারের নিয়মটি কি সেটা জানার জন্য আমরা থার্ড অর্ডার অর্থাৎ 3টি রো মানে 3টি ইকুয়েশন এবং 3টি চলযুক্ত সমীকরণ নিলাম। তো দেখো, এই নিয়ম অনুযায়ী যদি তোমাদের কাছে 2টি সমীকরণ থাকে এবং সেক্ষেত্রে যদি চল 2টি থাকে তাও সমাধান করতে পারবে, এবং যদি চলের সংখ্যা এর থেকেও বেশিও হয় এবং সমীকরণের সংখ্যা বেশি হয় তবুও সমাধান করতে পারবে। তো এখন দেখে নেওয়া যাক এর জন্য নিয়মটি কি আছে। তো এখানে দেখো, আমরা প্রথমেই 4টি ডিটারমিনেন্ট ধরে নেব। তো ফার্স্ট ডিটারমিনেন্টটি লেট ডেল্টা, একটু ডেল্টা ধরে নিলাম, এবং ডেল্টা যে ডিটারমিনেন্টটি লিখবো সেটা হচ্ছে কনস্ট্যান্টগুলো ছাড়া, অর্থাৎ এই যে জানা মানগুলো k1 k2 k3 যেগুলো দেওয়া আছে এগুলোকে বাদ দিয়ে এক্স ওয়াই জেড এর যে সহগগুলো আছে সেই সহগগুলোকে পরপর লিখে যে ডিটারমিনেন্টটি পাবে, অর্থাৎ a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, এই ডিটারমিনেন্টটাকে তোমরা ডেল্টা ধরে নিলে। এবং অবশ্যই ধরার পর শুধু এইভাবে রাখবে না, এর মান নির্ণয় করবে। এখন মান নির্ণয় করার জন্য তোমরা উৎপাদক আকার করে নিয়ে করতে পারো। যদি এবিসি এরকম দেওয়া থাকে তাহলে তো অবশ্যই উৎপাদক আকার করে নিয়ে করাটা বেটার হবে। আর যদি এগুলো কোনো সংখ্যা দেওয়া থাকে অর্থাৎ সাংখ্য মান দেওয়া থাকে তাহলে তোমরা বিস্তৃতি করে মান বের করতে পারো। এবং অবশ্যই খেয়াল রাখবে এই ডেল্টাটা যেন নট ইকুয়াল টু 0 আসে। কেন বলছি আমি পরে এটির ব্যাখ্যা দিব। তারপর তো তোমরা ডেল্টা কি ধরবে, শুধুমাত্র এক্স ওয়াই জেড এর সহগ দিয়ে যে ডিটারমিনেন্ট তৈরি হয় সেটি। এরপরে আরেকটি ডিটারমিনেন্ট ধরলে ডেল্টা 1। তো ভিউয়ার্স, ডেল্টা 1 যখন ডিটারমিনেন্টটি ধরবে তখন তোমরা ফার্স্ট যে কলামটি আছে সেই কলামে এই যে কনস্ট্যান্টগুলো আছে সেই কনস্ট্যান্টগুলোকে বসাবে, অর্থাৎ যেখানে এক্স ওয়াই জেড ছিল না সেই কনস্ট্যান্টগুলোকে তোমরা এখানে ফার্স্ট কলামে লিখবে। তো আমি এখানে এগুলোকে k1 k2 k3 লিখলাম, এবং এই কলামটি লেখা হয়ে গেলে ফার্স্ট কলামের জায়গায় লেখা হয়ে গেলে বাকি দুটো কলাম ডেল্টা থেকেই তোমরা ইউজ করবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে এক্স যখন ডেল 1 নিব তখন এক্স ঢেকে নিব, এক্স এর জায়গাগুলোয় k1 k2 k3 গুলো বসবে, এবং ওয়াই এবং জেড এর যে সহগগুলো আছে সেগুলো ঠিকঠাকই বসবে। অর্থাৎ এখানে b1 আমি এটাকে দেখে তুললাম, b1 b2 b3 c1 c2 c3, এবং এটার মান বের করবে তোমরা, যা আসার আসবে। ডেল 1 বের হয়ে গেল, এরপর ডেল 2 বের করবে, ডেল 2 আরেকটি ডিটারমিনেন্ট হবে। অর্থাৎ এবার ওয়াইটা লিখবো না, অর্থাৎ ওয়াই এর জায়গায় আমরা কনস্ট্যান্টগুলো বসাবো এবং বাকি সব একই রকম রাখবো। তো a1 a2 a3 এগুলো ছিল সব এক্স এর সহগ 3টি সমীকরণের। এবার ওয়াই এর সহগগুলোর জায়গায় আমরা কনস্ট্যান্ট বসাবো k1 k2 k3, এবং জেড এর সহগগুলো ঠিকঠাক বসবে, অর্থাৎ এখানে c1 c2 c3 এরও একটি মান আসবে। এরপর আমরা করব ডেল 3। ডেল 3 সময় আমরা জেড এর সহগগুলি বাদ দিব, বাদ দিয়ে কনস্ট্যান্টগুলি লিখব। তো এক্স আর ওয়াই এর সহগগুলি ঠিকঠাকই থাকবে, b1 b2 b3। এবার এখানে হয়ে যাচ্ছে k1 k2 k3। তো এখানেও একটি মান আসবে, ইকুয়াল টু দিয়ে তোমরা মানটি বের করবে। তো এই প্রত্যেকটা ডিটারমিনেন্টের মান যখন বের হয়ে যাবে তারপর তোমরা লিখবে বাই ক্রামারস রুল x ইকুয়াল টু del 1 বাই ডেল্টা, y ইকুয়াল টু del 2 বাই ডেল্টা, and z ইকুয়াল টু del 3 বাই ডেল্টা। অর্থাৎ x এর মান বের হবে del 1 এর মানকে ডেল্টা দিয়ে ভাগ করলে, y এর মান বের হবে del 2 এর মানকে ডেল্টা দিয়ে ভাগ করলে, z এর মান বের হবে del 3 কে ডেল্টা দিয়ে ভাগ করলে। এখন দেখো, যদি ডেল্টাটা কোনো কারণে শূন্য হয়ে যেত তাহলে তো এগুলা মান আসতো না। তো সেই ক্ষেত্রে কি হতো, তখন কিন্তু ক্রামার রুল অনুযায়ী এরকম করে এক্স ওয়াই জেড লেখা যায় না, তার জন্য আলাদা কিছু থিওরি আছে। এই জন্যই অনেকে প্রবলেম সলভ করার সময় ইকুয়েশন 3টি লেখার পর ডাইরেক্ট লিখে দেয় বাই ক্রামার রুলস এক্স ওয়াই জেড ইকুয়াল টু দিস, এন্ড দেন ধরে নেয় হয় ডেল্টা del 1 del 2 del 3। তো আমি বলবো এইভাবে প্রবলেমটি করা কিন্তু ঠিক না। তুমি আগেই ডিফাইন করে দিলে এক্স ওয়াই জেড, অথচ পরবর্তীতে দেখা গেল del 1 এর মান বের করতে গিয়ে শূন্য চলে আসলো, তাহলে কিন্তু সেক্ষেত্রে থিওরিমটা ভুল হয়ে যাচ্ছে। এজন্য আমি বলবো প্রথমে তোমরা ধরে নাও ডেল্টা del 1 del 2 del 3, এবং ধরে নেওয়ার সময় মান ক্যালকুলেশন করতে গিয়ে ডেল্টা যদি 0 চলে আসে
তাহলে সেই ক্ষেত্রে বাই ক্রামার রুল লিখে আমরা রুলসটাকেই বদলে দেবো, কারণ ক্রামার রুলসে সেক্ষেত্রে আলাদা কিছু বলা আছে। এখন আমরা দেখব কি সেই কন্ডিশন। যাই হোক, এইভাবে তোমরা কোনো তিনটি সমীকরণ দেওয়া থাকলে তার সমাধান বের করার জন্য এরকম del 1 del 2 del 3 ডেল্টা সব বের করে নিয়ে তোমরা বাই ক্রামার রুলস করে এটা লিখে ক্যালকুলেশন করে মানগুলো বের করতে পারবে। তো সেটার এক্সাম্পল আমরা পরে দেখবো। আপাতত জেনে নেওয়া যাক, যদি ডেল্টা ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে। তো ভিউয়ার্স, ক্রামার রুলে আমরা দেখলাম যে ডেল্টা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে সমীকরণগুলির একটা সমাধান পাওয়া যাবে। এবং এই ক্ষেত্রে আমি দেখো দুভাগে ভাগ করে দিয়েছি, একটি হচ্ছে ডেল্টা নট ইকুয়াল টু 0 আর একটি হচ্ছে ডেল্টা ইকুয়াল টু 0। তো নট ইকুয়াল টু 0 হলে সমীকরণের সমাধান থাকবে, কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে আর আমাকে কোনো অন্য চেক আপ করতে হবে না। এখন দেখো, ডেল্টা যদি 0 হয় তাহলে প্রবলেমটাকে ওখানে ছেড়ে দেওয়া যাবে না। তোমরা যে প্রসেসে করো del 1 del 2 del 3 সবগুলোকে ক্যালকুলেশন করবে। দেখো, যদি ডেল্টা 0 হওয়ার পর দেখো del 1 del 2 বা del 3 এদের মধ্যে কোনো একটি শূন্য নয়, অর্থাৎ এর মধ্যে অন্তত একটি শূন্য নয়, অর্থাৎ দুটিও যদি শূন্য না থাকে তাতেও প্রবলেম নেই, বা একটি শূন্য না হয় তাতেও প্রবলেম নেই। যদি শূন্য না হয় অর্থাৎ নট ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা বলবো সমীকরণগুলির সমাধান থাকবে না, অর্থাৎ নো সলিউশন হবে, অর্থাৎ কোনো সমাধান পাওয়া যাবে না। এবার যদি ডেল্টা 0 হওয়ার পর del 1 0 del 2 0 del 3 0 সবাই 0 হয়, অর্থাৎ একদম ডেল থেকে শুরু করে সব 0 হয়ে যায়, তাহলে আমরা বলবো ইনফাইনাইট সলিউশন বা অসংখ্য সমাধান থাকবে। অসংখ্য সমাধান থাকবে, অর্থাৎ এখানে ইনফাইনাইট সলিউশন। তো এখন আমি এই বিষয়টা একটু সংক্ষিপ্তভাবে বলি। দেখো, ফার্স্ট তোমরা ডেল্টা বের করলে, ডেল্টা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে তোমরা সলভ করো এবং সেক্ষেত্রে এক্স ওয়াই জেড এর একটি মান পাবে। এবার দেখা গেল ডেল্টা 0 হলো, 0 হওয়ার পর প্রবলেমটা তোমরা ছেড়ে দিবে না, না দিয়ে পয়েরটা চেক করো। পয়েরটা চেক করতে গিয়ে দেখলে যে del 1 এর মান শূন্য না, অর্থাৎ নট ইকুয়াল টু 0, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, ডেল্টা 0 কিন্তু del 1 0 না, তখনই তুমি এখানে বলে দিবে সমীকরণের কোনো সমাধান পাওয়া যাবে না। ক্রামার রুল অনুযায়ী হলো ওটা, তোমরা বলে দিবে যে ক্রামার রুলস অনুযায়ী সমীকরণের কোনো সমাধান নেই। এবার ডেল্টা 0 হওয়ার পর দেখলে তুমি del 1 0, তাহলে সামনের দিকে যাও, এরপরে তোমরা কি করবে, del 2 বের করবে। del 2 0, দেখা গেল del 2 0 হলো না, তাহলে প্রবলেম ওখানেই শেষ, বাই ক্রামার রুল সমীকরণের সমাধান নেই। কিন্তু del 2 ও 0, অর্থাৎ ডেল্টা 0 del 1 0 del 2 0 হয়ে গেল, তাহলে তোমাকে del 3 বের করতে হবে। del 3 বের করতে গিয়ে দেখলে 0 হলো না, তাহলে সমীকরণের সমাধান নেই। এবার del 3 ও যদি 0 হয়ে যায় তাহলে চলে আসবে আমার এই স্টেজ, অর্থাৎ ডেল্টা 0 হওয়ার পর বাকি সব 0, তো সমীকরণগুলির অসংখ্য সমাধান থাকবে। এখন এই অসংখ্য সমাধান নেই আর একটি নির্দিষ্ট সমাধান, এর কনসেপ্টটা কি, চলো একটু জিওমেট্রিক্যালি এটা বোঝা যাক। তো দেখো, আমরা জানি এক্স ওয়াই জেড এই যে সমীকরণগুলো, এগুলো কিসের সমীকরণ, এগুলো হচ্ছে এক্স ওয়াই জেড যখনই থাকবে তখন হচ্ছে 3 ডাইমেনশনে সমতলের সমীকরণ, কারণ এগুলো সবই একমাত্রিক। তো এই সমতল, তিনটি সমতল যদি এক জায়গায় মিলিত হয়, অর্থাৎ ধরো এটি একটি সমতল, আর এই যে খাতাটা দেখছো, এই খাতার দুটো সমতল প্রথমে এই জায়গায় ছেদ করেছে। তো তোমরা বুঝতেই পারছো দুটো সমতল মানে এটা একটা সমতল, এটা একটা সমতল এই জায়গায় ছেদ করেছে। তো এইভাবে যদি এই দুটো তল আর এই যে বোর্ড এই তল একসঙ্গে মিলিত হয়, তো তোমরা দেখতে পাচ্ছ যেখানে তিনটি তল একসঙ্গে কোথায় মিলিত হবে, একসঙ্গে হচ্ছে এই কর্নার পয়েন্ট। তো আমরা এখানে একটাই পয়েন্ট পাবো, এরকম একটাই পয়েন্ট পাবো। তো সেটি হচ্ছে যখন ডেল্টা নট ইকুয়াল টু 0 হয় এবং বলা হয় যে সমীকরণে একটি নির্দিষ্ট সমাধান থাকবে, সেটা হচ্ছে সেই কেসটি। এবার ডেল্টা ইকুয়াল টু 0 হওয়ার পর আমরা দেখি দুটো কেস আছে, একটা হচ্ছে নো সলিউশন। ও খাতা রাখতে গিয়ে এখানে একটু মুছে গেল, তো তোমাদের যদি স্ক্রিনশট নাও থাকে তাহলে ভিডিওটাকে একটু রিওয়াইন্ড করে ওখান থেকে নিয়ে নেবে। তো দেখো, যদি ডেল্টা ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে আমরা দু রকম কেস পাই, একটা হচ্ছে নো সলিউশন। নো সলিউশন কখন হয়, অ্যাকচুয়ালি
ফার্স্ট আমরা যেটা দেখলাম একটি নির্দিষ্ট সমাধান, সেখানে কি তৈরি হচ্ছিল, একটি পয়েন্ট, তিনটি সমতল মিলিত হয়ে একটি পয়েন্ট তৈরি হয়, অর্থাৎ এক্স ওয়াই জেডের একটি কোঅর্ডিনেট পাওয়া যায়। কিন্তু নো সলিউশনে হয় কি, যে দুটো সমতল এইভাবে ছেদ করেছে এবং তৃতীয় সমতলটি দেখা গেল এই আমার যে বোর্ডটি আছে এই বোর্ডটি, অর্থাৎ এইভাবে বা এইভাবে থাকলো। তাহলে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে কি, যে নিচের তলটি আর এই পাশাপাশি তলগুলি একটি প্রিজমের মতো তৈরি করছে। একটু ভালো করে খেয়াল করো, এই যে দুটো তল, খাতার পেজের দুটো তল যে সরলরেখায় আছে তার সঙ্গে এই বোর্ড এবং একটি খাতার যে তলটি, আমার উপরের তলটি দেখো যেখানে মিলিত হয়েছে, সেইটি সরলরেখার এই খাতা যেখানে জোড়া লেগেছিল সেই সরলরেখা কি সমান্তরাল। ঠিক একইভাবে আমি যদি খাতার এইটার সঙ্গে এটা যেখানে লাগবে সেটা ধরি, তাহলে সেটাও সমান্তরাল, এবং এই খাতার দুটি এন্ড যেখানে মিলিত হবে এই বোর্ডের সঙ্গে সে দুটোও কিন্তু সমান্তরাল থাকবে। অর্থাৎ এই ক্ষেত্রে একটা প্রিজমের মতো তৈরি হবে, যার তিনটি তল ত্রিভুজের আকার গঠন করে যাবে এবং কোথাও একসাথে মিলিত হবে না। এই জন্য এখানে কোনো সমাধান থাকে না, অ্যাকচুয়ালি এখানে গঠিত হয় একটি প্রিজম। এখানে একটি প্রিজম তৈরি হয়। আমার এই প্রিজম বানানে যদি একটু ভুল হয়ে যায় এটা কিছু মনে করবে না, মনে হচ্ছে আমার একটু গন্ডগোল আছে। তো এখন দেখো, এরপরে হচ্ছে ইনফাইনাইট সলিউশন। কখন এই ইনফাইনাইট সলিউশন হয়, তিনটি সমতল দিয়ে এরকম ইনফাইনাইট সলিউশন পাওয়া যায় কিভাবে? তো দেখো, যখন তিনটি তল, তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটি তল যখন এইভাবে থাকবে, অর্থাৎ দুটি তল যেখানে মিলিত হয় তৃতীয় তলটি সেই মিলন রেখা দিয়ে যদি যায়, তাহলে কি তিনটি তল এই যে রেখাটা, এই রেখার প্রত্যেকটা বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ একটি সরলরেখার উপর ছেদ করে যায়। এই জন্য এই সরলরেখার উপর যতগুলো বিন্দু থাকবে সবগুলোই হবে ওর সমাধান, কারণ ওই সরলরেখার উপর তিনটি তলই মিলিত হয়েছে। এই জন্য একটি সরলরেখার উপর যেহেতু অসংখ্য বিন্দু থাকে, তাই আমরা বলি এখানে অসংখ্য সমাধান আছে। তো এই ছিল এই তিনটা কেসের জিওমেট্রিক কনসেপ্ট। আমি হয়তো এখানে ভালোভাবে দেখাতে পারলাম না, যদি কার্ডবোর্ড আমার হাতে এই সময় থাকতো তাহলে ভালো করে দেখাতে পারতাম। তো আশা করি তোমরা বুঝে গেছো। তো লাস্ট যেটা পেলাম সেটা কি হলো, যে অসংখ্য সমাধান অ্যাকচুয়ালি কিসের জন্য হচ্ছে, এখানে তৈরি হয় একটি লাইন, সরল রেখা তৈরি হয়, এখানে তৈরি হয় লাইন। অ্যাকচুয়ালি ফার্স্টে তৈরি হয় পয়েন্ট, তারপরটা প্রিজম, তারপরটা হচ্ছে লাইন হওয়ার জন্য এখানে অসংখ্য সমাধান আসে। তো ভিউয়ার্স, আশা করি তোমরা ডিটারমিনেন্টের অ্যাপ্লিকেশন সম্বন্ধে বুঝে গেলে। আমরা নেক্সট এপিসোডে এই অ্যাপ্লিকেশনগুলোর উপর কিছু প্রবলেম সলভ করব। আজকের জন্য এই পর্যন্তই।